হ্যালো, আজকে আমরা ক্লাস 10 এর তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটির 5 নম্বর ক্লাস করছি। আর এই 5 নম্বর ক্লাসে আমরা কি পড়ব? আমরা পড়ব তরলের তাপীয় প্রসারণ। এখন এই তরলের তাপীয় প্রসারণ কাকে বলবো? আমরা জানি কোনো তরলকে আমরা যদি তাপ দেই তাহলে ওই তরলের আয়তনের প্রসারণ ঘটে। এই ঘটনাটিকে আমরা বলবো তরলের তাপীয় প্রসারণ। কি বললাম? কোনো তরলকে তাপ দিলে ওই তরলের কি প্রসারণ হবে? আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ এই ঘটনাটিকে আমরা বলছি তরলের তাপীয় প্রসারণ। এখন এই তরলের তাপীয় প্রসারণের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে। 1 নম্বর বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে একই উষ্ণতা বৃদ্ধিতে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন তরলের বিভিন্ন তরলের প্রসারণ বিভিন্ন হয়। এই কথাটার মানে হচ্ছে গিয়ে, মনে করো আমরা দুটো একই উপাদানের পাত্র নিয়েছি, একই উপাদানের তৈরি আমরা পাত্র নিয়েছি। মনে করো দুটোতেই আমরা কিনেছি কাঁচ নিয়েছি। এবার একটা পাত্রে নিয়েছি কি পারদ, এটাই মনে করো কি আছে, পারদ আছে। এটাই মনে করো কেরোসিন আছে। উভয় ক্ষেত্রে আমরা আয়তন একই রেখেছি। এবার মনে করো উভয়েরই টেম্পারেচার কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা একেও হিট দিয়েছি, হিট দিয়ে উভয়ের উষ্ণতা 10 ডিগ্রি বাড়াচ্ছি। তাহলে এর টেম্পারেচার হবে কত? 30 থেকে 40। এরও হবে 30 থেকে 40। তাহলে একই উষ্ণতা দুজনের ক্ষেত্রে বা দুটো তরলের ক্ষেত্রে আমরা বাড়ালাম। তাহলে একই উষ্ণতা বৃদ্ধিতে বলছে বিভিন্ন তরলের প্রসারণ বিভিন্ন হয়। অর্থাৎ দেখো, এখানেও আমরা যত আয়তনের তরল নিয়েছি এখানেও ঠিক একই আয়তনের তরল নিয়েছি, একই উষ্ণতা বাড়াচ্ছি, কিন্তু দেখলাম পারদের যতটা পরিমাণ আয়তন প্রসারিত হচ্ছে কেরোসিনের ঠিক তত পরিমাণ প্রসারণ ঘটছে না। অর্থাৎ এখানে পারদ এবং কেরোসিনের প্রসারণ আলাদা আলাদা হচ্ছে। এই কারণে আমরা বলছি একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন তরলের প্রসারণ কি হয়? বিভিন্ন হয়। এবার 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য বলছে সম আয়তনের কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের আয়তন প্রায় 10 গুণ বেশি প্রসারিত হয়। কি বললাম? সম আয়তন কঠিনের তুলনায় তরল পদার্থের আয়তনের প্রসারণ 10 গুণ বেশি। মানে তুমি হয়তো ধরে নিলে এরকম একটা কঠিন পদার্থ ধরলে যার আয়তন কত V1, এবং এরকম একটি আমরা পাত্র নিয়েছি যে পাত্রে তরল কত আছে? V1 আয়তন। এবার আমরা উভয়েরই উষ্ণতা একই পরিমাণ বাড়াচ্ছি। মনে করো এরও ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এরও ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমি 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস করলাম, এরও আমি 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস করলাম। তাহলে এখানে এই কঠিন পদার্থটি যে পরিমাণ আয়তন প্রসারণ হবে, তরল পদার্থের আয়তন প্রসারণ হবে তার থেকে 10 গুণ বেশি। কেন? কারণ আমরা পড়েছি, ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক কম, সেই কারণে তারা খুব দ্রুত প্রসারিত হতে পারে, তাই না? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তরল পদার্থের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই। কি বললাম? নির্দিষ্ট দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নেই। দেখো, একটি তরল পদার্থের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল আছে কি? তুমি যখন যে পাত্রে রাখবে সেই পাত্রের দৈর্ঘ্য, সেই পাত্রের ক্ষেত্রফল হবে ওই তরল পদার্থের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই।
অর্থাৎ তুমি ফিক্সড বলে দিতে পারবে না যে ওই তরলটার দৈর্ঘ্য এতটা পরিমাণ বা ক্ষেত্রফলের পরিমাণ এত। যখন যে পাত্রে রাখি সেই পাত্রের আকার যেহেতু তরল ধারণ করে, সেই কারণে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই। সেই কারণে তরল পদার্থের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ কোনো কিছুই পাবো না। শুধুমাত্র কি পাবো? আয়তনের প্রসারণ। তাহলে তরল পদার্থের আমরা পাবো কি? শুধুমাত্র আয়তনের প্রসারণ। বোঝা গেছে? 4 নম্বর হচ্ছে গিয়ে তরল পদার্থের আয়তন প্রসারণ তার প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে। এই কতগুলো বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমরা যে বললাম কি তরল পদার্থকে আমরা যদি তাপ দিই তাহলে কি হবে? এই তরল পদার্থটির আয়তন প্রসারণ হবে। এখন এই তরল পদার্থের যে আয়তন প্রসারণ ঘটে, সেখানে তরল পদার্থের আয়তন প্রসারণকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। কি বললাম? তরলের আপাত আয়তন প্রসারণ বা তুমি বলতে পারো আপাত প্রসারণ, এবং 2 হচ্ছে গিয়ে প্রকৃত প্রকৃত আয়তন প্রসারণ বা প্রকৃত প্রসারণ তুমি বলতে পারো। আপাত প্রসারণ ইংরেজি অ্যাপারেন্ট এক্সপানশন। এখানে একটু ইংলিশ টার্মটা মনে রাখবে, অ্যাপারেন্ট এক্সপানশন। আর প্রকৃত প্রসারণ ইংরেজি কি? রিয়েল এক্সপানশন। রিয়েল এক্সপানশন। এখন এই আপাত আয়তন প্রসারণ এবং প্রকৃত আয়তন প্রসারণ এটা কি সেটা আমরা একটু বুঝব। দেখো, আমরা যখনই কোনো তরল পদার্থকে তাপ দিব তাকে একটি পাত্রে রেখে আমরা তাপ দিব। এবার যখন আমরা পাত্রে রেখে তাপ দিব তখন পাত্রেরও প্রসারণ হবে, সঙ্গে সঙ্গে তরল পদার্থেরও প্রসারণ হবে। এখন এই পাত্রের প্রসারণটাকে বাদ দিয়ে তরলের যে প্রসারণ হয়েছে সেই প্রসারণটাকে বলবো তরলের আপাত প্রসারণ। কি বললাম? পাত্রের প্রসারণকে উপেক্ষা করে, পাত্রের প্রসারণকে বাদ দিয়ে তরলের যে আয়তন প্রসারণ হয়, যে আয়তন প্রসারণ হয় তাকেই আমরা বলবো এই তরল পদার্থের আপাত প্রসারণ। বোঝা গেছে? এখন তরল পদার্থের এই আপাত প্রসারণের সঙ্গে আমরা যদি পাত্রের প্রসারণ যোগ করি, আচ্ছা পাত্রের প্রসারণ মানে যে অংশে ওই তরলটা আছে সেই অংশের আয়তনের কথা বলছি, আমরা কিন্তু পুরো পাত্রের আয়তনের কথা বলছি না। তাহলে তরল পদার্থের আপাত প্রসারণের সঙ্গে আমরা যদি পাত্রের প্রসারণ যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি ওই তরলের প্রকৃত প্রসারণ। তাহলে এখানে লিখবো পাত্রের প্রসারণ যুক্ত আপাত প্রসারণ। আপাত প্রসারণ এই দুটোকে একসঙ্গে বলবো তরলের প্রকৃত আয়তন প্রসারণ। বোঝা গেছে? এখন আমরা এই ভালো করে যদি আমরা তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ বোঝার চেষ্টা করি তাহলে আমরা একটা ছোট্ট একটা পরীক্ষা দেখে নিব। পরীক্ষাটা কি? আমরা এরকম একটা গোলতল ফ্লাস্ক নিয়েছি। দেখো, এইভাবে একটা গোলতল ফ্লাস্ক নিয়েছি। এতে আমাদের কি আছে না, কিছু তরল পদার্থ আমরা নিয়েছি। এর এই কর্কের ছিপির মধ্য দিয়ে আমরা এক মুখ বদ্ধ একটা নির্গম নলকে ঢুকিয়ে দিয়েছি। এক মুখ বন্ধ একটা নির্গম নলকে ঢুকিয়ে দিয়েছি এবং আমি ধরলাম এই নির্গম নলে এতটা পর্যন্ত তরল উঠেছে, এবং এখানে এই তরল কতটা উঠেছে সেটা বোঝার জন্য আমার এখানে একটি স্কেল থাকে। কি আছে? এখানে একটি স্কেল আছে।
বোঝা গেছে? আমি প্রথমে ধরে নিলাম প্রথমে স্কেলের এ দাগ পর্যন্ত তরলটা রয়েছে। এবার আমরা কি করব, এখানে আমরা এই ফার্স্ট থেকে হিট দিব। এখন এই ফার্স্ট থেকে হিট দিলে প্রথমে তাপ যেহেতু এই কাঁচের পাত্রটি পাচ্ছে, তাহলে এ প্রথমে কি হবে, প্রসারিত হবে। যখনই এ প্রসারিত হবে তখনই আমরা দেখলাম যে এখানে যে তরলের স্তরটা এ লেভেল থেকে নেমে বি বিন্দুতে এসছে। এরপর তারপরে আমাদের কি হবে, তাপ আমাদের ওই তরলের মধ্যে সঞ্চালিত হবে, তখন তরল পদার্থটা আয়তনে প্রসারিত হবে এবং তখন দেখলাম তরল বি বিন্দু থেকে সি বিন্দু, স্কেলের সি বিন্দু পর্যন্ত উপরে উঠল। তাহলে এখন বলো, আমরা তাহলে ফার্স্টে কি দেখলাম, প্রথমে ছিল তরল এ বিন্দুতে, যেই আমরা হিট দেওয়া শুরু করলাম এই পাত্রটি যেই প্রসারিত হলো তরল নেমে বি বিন্দু পর্যন্ত এলো, তারপরে তরল প্রসারিত হয়ে বি থেকে সি বিন্দু পর্যন্ত গেল। এখন যেহেতু এই এ থেকে বি, এ বিন্দু থেকে বি বিন্দু, এই যে তরল এখানে নেমেছে এইটার পরিমাণ এতই কম, আমাদের খালি চোখে এটা আমরা দেখতে পাই না। আমাদের মনে হয় কি, আমাদের মনে হয় তরল এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত প্রসারিত হয়েছে। তাহলে যেটা আমাদের মনে হচ্ছে যে তরলের প্রসারণ হয়েছে এ থেকে সি বিন্দু পর্যন্ত, সেটাকেই বলবো তরলের আপাত প্রসারণ। তাহলে এসি, এসি কি, এসি হচ্ছে তরলের আপাত প্রসারণ, মানে যেটাকে আমাদের দেখে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তরল এ বিন্দু থেকে সি বিন্দুতে প্রসারিত হয়েছে না, তরল কিন্তু অ্যাকচুয়ালি কোথা থেকে প্রসারিত হয়েছে, বি বিন্দু থেকে সি বিন্দুতে প্রসারিত হয়েছে। তাহলে বিসিটাকে আমরা বলবো কি তরলের প্রকৃত প্রসারণ। বোঝা গেছে? এখন এই এ বি কিসের জন্য হয়েছে, তরল এ বিন্দু থেকে বি বিন্দুতে কেন নেমেছিল, এখানে পাত্র প্রসারিত হয়েছিল বলে, অর্থাৎ পাত্রের প্রসারণের জন্য তরল এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমেছে। তাহলে আমরা বলতে পারি এ বি কি, এ বি হচ্ছে যে পাত্রের প্রসারণের জন্য হয়েছে, সেই কারণে আমরা লিখে দিলাম এ বি। এখানে কি, এ বি হচ্ছে যে পাত্রের প্রসারণ। বোঝা গেছে? এখন আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি বিসি সমান এ বি প্লাস এসি। বিসি দেখো প্রকৃত প্রসারণ, তাহলে আমরা লিখলাম তরলের প্রকৃত প্রসারণ সমান এ বি কি, পাত্রের প্রসারণ, তাহলে লিখলাম পাত্রের প্রসারণ যুক্ত এসি কি, আপাত প্রসারণ, তাহলে লিখলাম আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক কি, প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ যুক্ত তরলের আপাত প্রসারণ। বোঝা গেছে? এবার একটু মুছিয়ে দিলাম, এটাকে আমরা আরেকবার লিখছি এখানে উপরে। তাহলে কি বললাম, প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ যুক্ত তরলের আপাত প্রসারণ। এখন তোমাদের মনে আছে আমরা যখন কঠিনের প্রসারণ পড়েছিলাম, সেখানে কঠিনের আয়তন প্রসারণ পড়েছিলাম এবং সেখানে আমরা কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পেয়েছিলাম এবং গামার ফর্মুলাটা কিরকম পেয়েছিলাম, গামা সমান পেয়েছিলাম v2 মাইনাস v1 বাই v1 ইন্টু টি। তাহলে এখানেও তরলের যেহেতু আয়তন প্রসারণ পেয়েছি, তাহলে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো। যেহেতু তরলের দুই প্রকারের প্রসারণ পেয়েছি, সেই কারণে দুই প্রকারের প্রসারণ গুণাঙ্ক পাবো। একটা হচ্ছে কি আপাত প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করব? গামা আর। দেখো আমরা প্রকৃত প্রসারণকে রিয়াল এক্সপানশন বলেছিলাম, তার জন্য এখানে আর লিখেছি আর এখানে গামা আছে। আর আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করব? গামা এ। আমরা আপাত প্রসারণকে বলেছিলাম অ্যাপারেন্ট এক্সপানশন, তার জন্য গামা সাফিক্স এ লিখেছি। বুঝা গেছে? আর পাত্রের প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করব? গামা সাফিক্স। তাহলে কি পেলাম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা সাফিক্স আর সমান পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি প্লাস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এল। বুঝা গেছে? এখন আমরা এই গামা আর এবং গামা এ এই দুটোর সংজ্ঞা দিব। একেবারে সহজ। দেখো আমরা যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক পেয়েছিলাম, সেখানে আমরা সংজ্ঞা কিরকম দিয়েছিলাম? এটাকে 1 করেছিলাম, এটাকে 1 করেছিলাম, যেটা পেয়েছিলাম এখান থেকে আমরা সংজ্ঞা দিয়েছিলাম। কি লিখে বলেছিলাম আমরা? কোন কঠিন পদার্থের, আমরা একটু লিখিয়ে দিলে বুঝতে সুবিধা হবে, কোন কঠিন পদার্থের প্রতি একক আয়তনে প্রতি একক আয়তনে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন প্রসারণ হয়, যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকেই আমরা বলেছিলাম আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো এখানে কিন্তু কঠিন পদার্থ ছিল, কিন্তু এখানে আমরা কি বলবো? তরল পদার্থ। আমরা প্রথমে আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেব। তার সংজ্ঞা আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা লিখছি আপাত প্রসারণ গুণাঙ্ক, তাকে আমরা গামা সাফিক্স এ দ্বারা প্রকাশ করছি। আমরা ধরে নিলাম যে কোনো একটি নির্দিষ্ট তরলের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন 0 এবং 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আপাত আয়তন V1। তাহলে এখান থেকে আমরা একইভাবে লিখতে পারি গামা সাফিক্স এ সমান কত হবে? V1 মাইনাস V0 বাই V0 ইন্টু টি। মনে রাখবে V1টা আমরা কি বলেছি? তার আপাত আয়তন, ওই তরলের আপাত আয়তন। এবার আমরা কি করে সংজ্ঞা দিচ্ছি দেখ। তাহলে একইভাবে বলবো, এখানে কঠিন ছিল, এখানে আমরা কি বলবো? তরল পদার্থ। তাহলে কোন তরল পদার্থের, তাহলে আমরা লিখছি দেখো, কোন তরল পদার্থের প্রতি একক আয়তনে, এখানেও লিখছি প্রতি একক আয়তনে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, এখানেও দেখো 1 ডিগ্রি উষ্ণতা বাড়াবো আমরা, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে। এরপরে কি ছিল? যে পরিমাণ আয়তন প্রসারণ হয়। এখানে বলতে হবে যে পরিমাণ, কেমন আয়তন গো? আপাত আয়তন প্রসারণ। আপাত আয়তন প্রসারণ হয় তাকেই আমরা বলবো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে? ঠিক একইভাবে আমরা যখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেব, কিভাবে দিচ্ছি দেখো। তাহলে আমরা লিখছি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা গামা সাফিক্স আর দ্বারা প্রকাশ করছি। আমরা ধরে নিলাম এই একইভাবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটি তরলের আয়তন ছিল 0, 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
তার প্রকৃত আয়তন হলো V2। V2টা কি বললাম? প্রকৃত আয়তন। এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রকৃত আয়তন। তাহলে একইভাবে এখান থেকে আমরা লিখতে পারি গামা সাফিক্স আর সমান V2 মাইনাস V0 বাই V0 ইন্টু টি। এখানে এবার সংজ্ঞা কি রকম দিব? পুরো এখান থেকে দেখো একই রকম হবে। কোন তরল পদার্থের প্রতি একক আয়তনে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ, এই আপাতর জায়গায় লিখে দিতে হবে প্রকৃত, যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকেই আমরা ওই তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলবো। বোঝা গেছে? এবার আমরা যখন কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়েছিলাম, তার একক এবং তার মাত্রা যা পেয়েছিলাম, এখানে কিন্তু গামা এ এবং গামা আর এর একক এবং মাত্রা এক। অর্থাৎ আমাদের একক কি ছিল? গামা এ বা গামা আর, এগুলোর একক হবে সিজিএস পদ্ধতিতে কত হবে গো? ডিগ্রি সি ইনভার্স। এসআই পদ্ধতিতে কত হবে? কেলভিন ইনভার্স। এফপিএস পদ্ধতিতে কত হবে? ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এটা আমরা গামারও একক পেয়েছিলাম। একইভাবে গামার মাত্রা কত পেয়েছিলাম? থিটা ইনভার্স। ঠিক এখানেও গামা এ এবং গামা আর এর মাত্রাও কিন্তু একইভাবে থিটা ইনভার্স। বোঝা গেছে? এবার মনে করো তোমাদের দিয়ে দিয়েছে যে কোনো পারদের ক্ষেত্রে গামা সাফিক্স আর সমান দিয়েছে 18.11 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সি। আচ্ছা, গামা সাফিক্স আর দিয়েছে মানে এটা কি প্রসারণ গুণাঙ্ক দিয়েছে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দিয়েছে। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। মানে এইটা কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে গিয়ে আমরা যদি 1 সেন্টিমিটার কিউব আয়তনের পারদ নেই, তার উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে তার প্রকৃত আয়তন প্রসারণ কত বাড়বে? প্রকৃত আয়তন প্রসারণ বাড়বে বা প্রকৃত আয়তন প্রসারণ হবে 1.18 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার কিউব। অর্থাৎ এই পরিমাণ তার প্রকৃত আয়তন প্রসারণ বলবে। তুমি এটাকে 1 মিটার কিউব নিতে পারতে, যে আমরা 1 মিটার কিউব যদি আমরা পারদ নেই, তার উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে তার প্রকৃত আয়তনের প্রসারণ ঘটবে 18.18 ইন্টু 10⁻⁻5 মিটার কিউব। এখানে খেয়াল রাখতে হবে আমরা কোন আয়তনের প্রসারণের কথা বলছি? প্রকৃত আয়তন প্রসারণের কথা বলছি। সেটা কোথা থেকে দেখে বললাম? এই প্রকৃত আয়তন প্রসারণ এই আর দেখে বললাম। বোঝা গেছে? এবার পারদের এই আমরা যেটা পারদের ক্ষেত্রে হয়ে গেল। এবার যে কোনো তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ, আপাত এবং প্রকৃত প্রসারণ কতগুলো জিনিসের উপর নির্ভর করে। কি কি? এক হচ্ছে গিয়ে প্রাথমিক আয়তন। অর্থাৎ একটা তরলের আপাত প্রসারণ তার প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে এবং প্রকৃত প্রসারণও তার প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে। দুই হচ্ছে গিয়ে উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি, একটা তরলের আপাত প্রসারণ তার উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভরশীল, প্রকৃত প্রসারণও উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। তিন হচ্ছে গিয়ে তরলের প্রকৃতি। এখন সেই তরলটা কেরোসিন নিয়েছ না পারদ নিয়েছ, তার উপর আপাত প্রসারণ নির্ভর করবে, প্রকৃত প্রসারণ নির্ভর করবে। এবার 4 নম্বর পয়েন্টে একটু খেয়াল করো, পাত্রের উপাদানের উপর।
পাত্রের উপাদানের উপর আপাত প্রসারণ তো নির্ভর করে, কিন্তু প্রকৃত প্রসারণ নির্ভর করে না। বোঝা গেছে? এই জিনিসটা একটু মনে রাখবেন। এবার হচ্ছে গিয়ে আমাদের এই তরলের আয়তন প্রসারণের উপর কিছু কোশ্চেন তোমাকে জানতে চাই, সেই কোশ্চেন গুলো আমরা আলোচনা করি। 1 নম্বর কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে যে আমরা কঠিনের ক্ষেত্রে 3 প্রকারের প্রসারণ পেয়েছি, প্রসারণ গুণাঙ্ক পেয়েছি, আর তরলের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকতে পারে। তাহলে তুমি কি বলবে যে তরলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল না থাকায় তরলের দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণ নেই। তরলের যেহেতু একটি নির্দিষ্ট আয়তন আছে, সেই কারণে আমরা তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক পাই না। বোঝা গেল? 2 নম্বর কোশ্চেন তোমাকে জানতে চায় যে তরলের 2 প্রকার আয়তন প্রসারণ থাকে কেন। তুমি তাহলে বলবে আমরা যখন কোনো একটি তরলকে তাপ দেই তখন তাকে একটি পাত্রে রেখে আমরা তাপ দিই। এখন তাপ দিলে তরলের প্রসারণের সঙ্গে সঙ্গে পাত্রেরও প্রসারণ হয়। এখন এই পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ হয়েছে তাকে আমরা বলি তরলের আপাত প্রসারণ, এবং তরলের আপাত প্রসারণের সঙ্গে যে অংশের তরল ছিল পাত্রের সেই অংশের আয়তন যদি আমি পাত্রের সেই অংশের আয়তন প্রসারণ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই তরলের প্রকৃত প্রসারণ। বোঝা গেল? 3 নম্বর কোশ্চেন চায় যে তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ঘটক। দেখা গেছে তরলের এই যে আপাত আয়তন প্রসারণ এটা পাত্রের উপরে নির্ভর করে, অর্থাৎ পাত্র ভেদে তরলের আপাত প্রসারণ কিন্তু বিভিন্ন হয়। তামার পাত্রে যে পরিমাণ আপাত প্রসারণ হবে কাঁচের পাত্রে কিন্তু তার আপাত প্রসারণের পরিমাণ চেঞ্জ হয়ে যায়। তার মানে আপাত প্রসারণ পাত্রের উপাদানের উপর নির্ভরশীল, কিন্তু তরলের প্রকৃত প্রসারণ পাত্রের উপাদানের উপর নির্ভরশীল নয়। সেই কারণে তরলের প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য। বোঝা গেছে? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।